আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা। সর্বপ্রথম সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ অনেক দিন পর গল্পটির পরের পর্ব দেওয়ার জন্য। কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশি। এখনো অসুস্থ আছি, পুরোপুরি সুস্থ হইনি। আর পারিবারিক কিছু ঝামেলাও ছিল। এজন্য আমি গল্পটা শেয়ার করতে পারিনি। আশা করি সকলে বরাবরের মতো পাশে থাকবে। এই মেয়ে চুপ! অয়ন এটাকে নিয়ে পেছনে বস। অয়ন শর্মিকে টেনে পেছনে বসলো। শর্মি চেষ্টা করেও শোভাকে সাথে নিতে পারলো না। কারণ নীল শোভার হাত ধরে সামনের সিটে বসিয়ে দিয়েছে। শোভা মাথা নিচু করে ঘাপটি মেরে বসে আছে। কপালটাই খারাপ। না হলে ঘুরে ফিরে এই বদলোকের সামনেই কেন পড়লো শোভা? ইচ্ছা করছে শর্মির চুল টেনে ছিঁড়তে। ফাজিল ছেড়েই সব উগড়ে দিল। এখন তো তুই শেষ শোভা, একদম শেষ। শর্মি অনেক অনুনয় বিনয় করায় অনয়ের রিকোয়েস্টে নীল ওকে নির্ঝর ক্যান্টনমেন্টের গেটের সামনে নামিয়ে দেয়। শর্মি নেমে মুখটা বিষণ্ণতা এনে বলে, নীল ভাইয়া, শোভা, ওর চিন্তা ভুলে যাও। ও আমার বাসায় যাবে, তুমি তো সব জানোই তাই না? কাল চলে এসো অয়নের সাথে। ওই অয়ন, তুইও নাম। ভাই, বাসায় নামিয়ে দিস আমাকে। পারবো না, খুবই জরুরি কাজ আছে। নাম। নীলের হালকা ধমক শুনে অয়ন মুখটা বেজার করে নেমে পড়ে। নীল গাড়ি আবার স্টার্ট দেয়। গাড়ি চলছে সড়কের উপর দিয়ে। নীল নীরবে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। শোভা বেশ ভয় আছে। শর্মি নেমে পড়া ভয়টা আরো বেড়ে গেছে। পাশের লোকটাকে এক বিন্দু বিশ্বাস করে না শোভা। অবিশ্বাসী লোকের সাথে আর যাই হোক স্বাচ্ছন্দ্যে পাশাপাশি বসা যায় না। নীল পুরো রাস্তায় কোনো কথা বলেনি। গাড়ি বাসার ভেতর ঢুকতেই গাড়ি থেকে নেমেই নীল বাসার ভেতরে চলে যায়। শোভা ধীরে সুস্থে গুটি গুটি পায়ে বাসার ভেতর প্রবেশ করে। না, নীল এখানে নেই। সুভা স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরটা কাল যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই আছে। শুভা তারপরও ভালো করে ধুয়ে মুছে নেয় আরেকবার। শুভা, কখন এলে? আন্টি, এই তো একটু আগে। সকালে আসে নাই কেন? তোমাকে ছাড়া এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আমার। একা একা ভালো লাগে না। একটু সমস্যা ছিল তো তাই। রিয়া বুয়া নানা কথা জুড়ে বসলো শুভাকে পেয়ে। এর মধ্যে নীলের গলার আওয়াজ শুনে রিনা বুয়া রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। শোভা কান খাড়া করে নীল কি বলে সেটা শুনতে চেষ্টা করলো। বুয়া, রাজনী কই? শোভা তো রান্নাঘরে আছে, কেন, কিছু লাগবে? আচ্ছা, তুমি জ্যাককে দেখে আসো, আমি গিয়ে বলছি আমার কি লাগবে। রিনা বুয়া শোভা নীল ভীতির কথা মনে করে আবার বলল, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন? আমি বলে দিচ্ছি, আপনি রুমে যান। বুয়া। রিনা বুয়া নীলের চোখ রাঙানি দেখে চুপচাপ বাইরে চলে গেল। নীল দরজায় এসে দাঁড়াতেই দেখে শোভা পরিষ্কার প্লেট আবার মুছছে। আর আরে আরে নীলের দিকে তাকাচ্ছে। নীল মৃদু হেসে সুভার পেছনে গিয়ে দাঁড়ালো। কফি বানাও তো। কফি খাবো। সুভার কানে কথাটা ধাঁধা করে লাগলো। বুকটা ধড়ফড় করছে নীলের উপস্থিতিতে। কাপা হাতে সুভা দুধ বসিয়ে দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করছে। দুধ গরম হয়ে গেলেই সুভা কফি বানিয়ে দেয়। মগে ঢেলে কাপা কাপা হাতে নীলের সামনে ধরে আছে। ভূতকে চা দিচ্ছ? পাশ ফিরে তাকাতেই দেখে নীল পাশে দাঁড়ানো। অথচ সুভা ভেবেছে নীল সামনে দাঁড়িয়ে আছে। চোখ তুলে না তাকিয়ে মগটা তখন এগিয়ে দিয়েছিল। শুভা লজ্জা পায়। এদিকে নিয়ে আসো। শুভা কফির মগটা নীলের হাতে দিতে নীল শুভার হাতটা খপ করে ধরে ফেলে। শুভার বুকের ভিতর ঝড় উঠে যায়। এদিক ওদিক দৃষ্টি নাড়িয়ে আন্টিকে খোঁজে। যাকে খুঁজছো সে নাই। কথাটা শোনা মাত্রই শুভা আহ করে আত্মচিৎকার করে ওঠে। আঙ্গুলটা মনে হয় জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। সুভা সেদিকে তাকাতে নীলের দিকে রেগে ছলছল চোখে তাকায়। নীল সুভার দিকে তাকিয়ে মৃদু হেসে সুভার আঙ্গুলটা টুক করে মুখে পুরে ঠোঁটে দিয়ে চেপে রাখলো। সুভার মনের ভিতর ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। তছনছ হয়ে যাচ্ছে ভেতরটা ভয়ে। নিঃশ্বাস জোরে জোরে টানছে চোখ বন্ধ করে। জড়সড় হয়ে নত মস্তকে দাঁড়িয়ে সর্বোচ্চ চেষ্টা করছে নীলের জিহ্বার অত্যাচার থেকে আঙ্গুলটাকে বাঁচানোর। সুভা চোখের পাতা উঁচু করে তাকাতেও পারছে না, কারণ নীল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। সুভা মনে মনে ভাবে, এভাবে লোকটাকে ভয় পেলে লোকটা আরো খারাপ পর্যায়ে কিছু করবে। কিছু কর শোভা, সাহসী হ। আন্টি। সুভার মুখে আন্টি ডাক শুনে নীল তড়িৎ গতিতে সুভার আঙ্গুল মুখ থেকে নামিয়ে নিজে দূরে সরে যায়। লজ্জিত নয়নে দরজার দিকে তাকাতেই মেজাজ গরম হয়ে ওঠে। সুভার দিকে রাগী চোখে তাকাতেই সুভা দৌড়ে পালাতে যায়, কিন্তু পারে না। নীল তার আগেই সুভার কোমর ধরে দেয়ালের সাথে একদম চেপে ধরে। বাহ, আমার ইঁদুরনির তো বড্ড সাহস বেড়ে গেছে। আমাকে ধোকা দাও। দেখুন, দেখছিলাম ওই তো, তুমিই তো ডিস্টার্ব করলে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমার সাথে। ছাড়ুন আমাকে। সুভা নীলের হাত খামচে খুমচেও নিজের কোমর ছাড়াতে পারছে না। কান্না আসছে এবার সুভার। বাড়াবাড়ি কাকে বলে দেখবে? চলো দেখাই।
নীল কথাটা বলে সুভার ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। সুভার নাকে চোখে স্পষ্ট নীলের নিঃশ্বাস ভারী হওয়ার আভাস পাচ্ছে। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে সুভার। ঠিক সেদিন নীলের ঘরের বিছানায় যেমন খারাপ লেগেছিল তেমনটা লাগছে এখন। সুভার মাথা ঘুরছে, প্রচন্ড রকমের অস্বস্তি হচ্ছে। না, আর চুপ থাকা যাবে না। সুভা আগ পিছ চিন্তা না করে ঘুরিয়ে একটা চর বসিয়ে দিল নীলের গায়ে। নীল ঘূর্ণাক্ষরও কল্পনা করেনি এই ভীতু মেয়েটা এমন অঘটন ঘটাবে। নীলের গালে চর মারার সাহস নীলের পিতার, মাতা, দাদি ছাড়া কারো নেই। সেখানে এই ইঁদুরনির এত সাহস! নীল কিছুক্ষণ দম নিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে হাত মুষ্টি ধরে সুভার। এত সাহস তোমার? আমাকে চোর মারো? আপনার এত সাহস কেন আমাকে উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করছেন? ছাড়ুন আমার হাত। নীল সুভার চোখের জল আর ঝাঁঝালো গলার আওয়াজ শুনে সুভার হাত ছেড়ে দেয়। সুভার মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। আপনি ধর্ম না মানেন, আমি তো মানি। আপনি আমার কাছে বেগানা পুরুষ। বেগানা পুরুষ হয়ে আমাকে স্পর্শ করতে চাইলেই আমি এমন করব? হতে পারেন কোথাকার কোন লাট সাহেব, তাতে আমার কি? আমার কাছে আগে আল্লাহর বিধান, তারপর বাকি দুনিয়া। আর কোনোদিন যদি ছুঁয়েছেন আমাকে? শুভা আঙ্গুল তুলে নীলের দিকে রাগে চোখে তাকায়। কি করবে তুমি? নীল আবার রেগে ওঠে শুভার আঙ্গুল তুলে কথা বলা দেখে। শুভা নীলের লাল চোখ দেখে ভয় পেল, ঢোক গিলে আবার বলে, কি করবো? নমুনা তো দেখলে নেই। আরো অনেক কিছুই করতে পারি। মেয়ে বলে কি দুর্বল ভেবেছেন নাকি? এতটাও দুর্বল আমি নই। আত্মসম্মানে আঘাত লাগলে মেয়েদের দুর্বলতা ঢাল হয়ে সামনে রুখে দাঁড়ায়। মনে রাখবেন। তাহলে। আর নীলের গালটা দেখে ধমকে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায়। ফর্সা গালে সুভার হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ইস! সুভা মনে মনে কষ্ট পায়, নিজেকে সামলে বলে, আমি এখনই এই বাড়ি ছেড়ে আপনার কাজ ছেড়ে চলে যাচ্ছি। যেখানে একটা নারীর সম্মান নেই সেখানে এই সুভা পাও রাখে না। সুভা কথাটা বলেই চলে যাচ্ছিল, নীল আবার ওর হাতটা ধরে বসে। কোথাও যাবে না তুমি, এক পাও না। অনেক বেশি বলেছো আমাকে তুমি। আবার ছুঁয়েছেন? আপনি দেখছি ভালো কথার লোক না। আরো বেশি বলবো যদি এমন করেন। সরি, ছেড়ে দিলাম। বাট যাবে না তুমি। 101 বার যাব। আপনার মতো চরিত্রহীন লোকের অধীনে কাজ করলে আমাকে পাপী হয়ে মরতে হবে। শুনুন, রাধুনী অতিরিক্ত করছো কিন্তু। এর খেসারত কিন্তু তোমার জন্য ভারী হয়ে যাবে। ভয় পাইছি। আল্লাহ, এখন কি হবে আমার? আপনার হুমকিতে আমি মোটেও ভয় পাইনি। আমার জীবনে আমার সিদ্ধান্তই ফাইনাল। আপনি অনেক জ্বালিয়েছেন, আর সেই সুযোগ পাবেন না। গায়ের রং ফর্সা না হোক, সুন্দর না হই, কিন্তু মান সম্মান আছে অনেক। আসি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। শোভা ঘুরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত দিয়ে জোরে চাপ দিয়ে ভো দৌড়ে একবারে মেন রোডে চলে আসে। খিলক্ষেতগামী গাড়িতে উঠে যে হাতে নীলকে থাপ্পড় দিয়েছিল সে হাতটা দেখে বুকের সাথে চেপে ধরে। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে হাঁপাচ্ছে, ঘেমে চুপচুপ হয়ে গেছে পুরো শরীর। এই সাহসটা অনেক কষ্টে করেছে শোভা। করতে হতোই ওকে। ভয়ে ভয়ে মরার চেয়ে প্রতিবাদ করে মরাও ভালো। শান্তি আছে তাতে। শোভা দৌড়ে বের হওয়ার পরেও নীল রক্ত চক্ষু ধারণ করে থ মেরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় আসলেই রাধুনী বলে চিৎকার করে ওঠে। পুরো বাড়ি কাঁপে সেই চিৎকারে। অয়নের সাথে শর্মির এখন সব মিটমাট। দুজনের ভালোবাসা দেখলে কেউ আজ করতে পারবে না কালকেও এরা ঝগড়া করেছিল। আশিক অনেক চেষ্টা করেও শোভার সাথে একান্তে কথা বলতে পারছে না। শোভা স্কুলে পড়াকালীন শোভার অঙ্ক ইংরেজি শেখানোর জন্য যা একটু কথা বলার সুযোগ পেত, এখন সেটাও পাচ্ছে না। মেয়েটা সারাদিন ঘরে কি এমন কাজ করে কে জানে। আশিক দরজার বাইরে দাঁড়িয়ে এসব ভাবছিল, তখনই মনিরা ভরা বালতি সহ বাইরে বের হলো। খালা, কি হয়েছে? মুখটা অমন দেখাচ্ছে কেন? আর বলিস না বাপ, শোয়ার আজ 2 দিন ধরে আবার জ্বর। কাল গা কাঁপিয়ে জ্বর এসেছিল, হঠাৎ এমন কেন হলো? মনে হয় ভয় পেয়েছে কিছু নিয়ে। রাতে কি সব বিড়বিড় করে বলছিল ভয়ে ভয়ে। ওর নাকি গলা শুকিয়ে আসে একটু পর পর। মনিরার মুখটা বিষণ্ণতায় ভরে উঠল। ডাক্তার ডেকে আনি খালা? না থাক, ওষুধ আনছি কালই, এখন একটু ভালো আছে। আশিকের খুব ইচ্ছা করছিল শোভাকে গিয়ে দেখার, কিন্তু গেল না। শোভা এই অবস্থায় কোনোদিন পরপুরুষের সামনে আসবেও না, আবার কেউ যাবে সেটাও পছন্দ করবে না। আশিক মন খারাপ করে ঘরে চলে গেল। শোভা ভয় পেলেই গা কাঁপিয়ে জ্বর ওঠে। নীলের ভয়ে এই নিয়ে 2 বার জ্বর এলো। খান মন্দিরে থমথমে ভাব। বসার ঘরের সোফায় পুরো বাড়ির সদস্যরা চিন্তিত হয়ে বসে আছে। সবচেয়ে চিন্তিত নীলের দাদি। বয়সের কারণে কপালের ভাঁজ করা চামড়াটা আরো ভাঁজ হয়ে গেছে। ফর্সা গালটা রাগে লাল হয়ে আছে। বসার ঘরে থমথমে ভাবটা কেটে গেল মীরার মায়ের বাজটাই গলার আওয়াজে। মা কিছু বলছে না কেন? আমার মীরার কি হবে? সোসাইটিতে মুখ দেখাবো কি করে? মালা, চুপ কর। দেখছিস না তোর মা এমনিতেও চিন্তায় আছে। তাছাড়া ভাইজান তো বলেছে তিনি এ বিয়ে হতে দেবেন না। ভাইজান বললেই কি হবে?
তার বদরাগী একরোখা ছেলে কি তাকে মানে? রাশেদুল ইকবাল খানের কানে বোনের ব্যঙ্গ করে বলা কথাটা বিষের মতো লাগলো। নীলের সাথে 10 বছর হলো কথাবার্তা তেমন হয় না। তিনি সেদে কথা বললেও নীল জবাব দেয় না। ছেলের কাছে রাশেদুল ইকবাল খান শুধু জন্মদাতা, তার বেশি কিছু না। রাশেদ চোয়াল শক্ত করে উঠে দাঁড়াতেই মালা ঢোক গিলে মায়ের পাশে বসলো। মেহরুন খাতুন তাতে প্রচন্ড বিরক্ত হলেন। মালা, চিন্তা একা তোর না, আমাদেরও। আর তুই এখন এসব বলছিস কোন মুখে? তোর মেয়েকে যখন নীল বিয়ে করার জন্য বললো, তোর মেয়ে তো পালিয়ে গেল। দেখো ভাইজান, মেয়ে আমার ছোট ছোট মানুষ একটা ভুল করেই ফেলেছে, তাই বলে এমন ভাবে বলবা? ও তো বলেইছে 4 মাসের মধ্যেই ফেরত চলে আসবে। তোমার ছেলেই তো মানছে না। ছোট মেয়ে? তোর ছোট মেয়ে তো ছোটদের মতো চলে না। ওর কথা কি নীল শুনেছে? যাকে বোঝানো শোনানোর তাকেই যখন বোঝাতে পারেনি, তবে আমাদের কেন দোষ দিচ্ছিস? মা, দেখো ভাইজান কি বলে। আমার মীরার কি হবে মা? কিছু তো করো। আহ মালা, চুপ কর। রাশেদ, বৌমাকে বল নীলকে যেন আজই এ বাড়িতে ডাকে। বিয়ে কি বললেই হলো? আমি মেহেরুন খাতুন কি এমনি এমনি বসে থাকবো? এ বাড়ির নিয়ম নীতি বলে কিছু তো আছে নাকি? ডেকে পাঠাও ওকে। জি মা। বাড়ির সবাই এখন বড় রকমের ঝামেলার ইঙ্গিত পাচ্ছে। একদিকে জেদি নাতি, অন্যদিকে বংশ মর্যাদার গরিমা রক্ষায় অনড় দাদি। কি হবে আল্লাহই জানে। সুভা জ্বর জ্বর মুখে পেয়ারা খাচ্ছে, কিছুই ভালো লাগছে না খেতে। 4 দিন হয়ে গেলেও জ্বর জ্বর ভাব যাচ্ছে না। নীলের উপর রাগ করে করে কামড় দেয় পেয়ারায়। এমন সময় শর্মী দৌড়ে এলো। সুভার গলা জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। একটা ঘটনা শুনবি? তোর আর অয়ন ভাইয়ের হলে শুনবো না। জ্বর এমনিতেও মাথা ঝিমঝিম করছে, মাথা ব্যথা করতে চাই না। আরে ছেড়ে ভাব নিস না। অন্য ঘটনা তোর ফেভারিট মানুষের ঘটনা। আমার আবার কে ফেভারিট? কেন? কুত্তাওয়ালা বেডা, আমার ভাসুর। ওই চুপ যা। আমি ওই বদের কোনো ঘটনাই শুনতে চাই না। বেডা আমার জীবনে জ্বরের মিসাইল নিয়ে আসছে। বোন, আমি এমনি জ্বরে ভুগে মরতে চাই না রে। আরে ধ্যাত, পুরোটা শোন। তোর জ্বর মুহূর্তেই ঠিক হয়ে যাবে। আরে কি কস? ওই বদটার নাম শুনলে জ্বরের টেম্পারেচার তরতর করে বাড়ে, আর ঘটনা শুনলে আল্লাহ জানে কি হয়। থাক বোন, রিস্ক নিবো না, তুই বলিস না। আরে ভঙ্গি কম কর, শোন আগে। তোর কুত্তওয়ালা সাহেবের বিয়ে ঠিক পরশু বিয়ে। কি সত্যি? সিরিয়াসলি? আরে হ। অয়ন বলল এ নিয়ে পেপার পত্রিকায় আর্টিকেল বেরিয়েছে। সফল ও ফেমাস বিজনেসম্যান তো, তাই। মজার বিষয় কি জানিস কি? অয়নদের বাড়িতে এ নিয়ে বিশাল ঝামেলা হচ্ছে। নীল ভাইয়া নাকি অলরেডি তার ফুফাতো বোনের সাথে এনগেজমেন্ট হয়ে আছে। তাদের নাকি একসময় রিলেশনও ছিল। 6 মাস আগে নীল ভাই মেয়েটাকে বিয়ের জন্য চাপ দিতে মেয়েটা হুট করে না জানিয়ে কানাডা চলে যায়। এতে চটে যায় হিরো। সেই যেদিন নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করছে। তবে কাকে বিয়ে করছে সেটা মিডিয়া পরিবার কেউ জানে না। শর্মিরে, কি এত ভাল লাগছে কেন রে? আহা, কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত ফুল ফোটে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে রে। আয়, এই খুশিতে তোরে একটা চুম্মা দেই। আয় আয়। শর্মির মুখটা চেপে গালে জোরে একটা চুম্মা দেয় শুভা। খুশিতে ক্লাসিক ড্যান্স দিতে ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে শুভার। দেখলে তো জ্বর চলে গেছে খবর শুনি। হরে, ওই মাইয়ার কপাল ভালো, বরটার থেকে আগেই ভাগছে। বেচারা বউ, আহা কি দুর্ভাগ্য না মেয়েটার। এমন বদ মার্কার জামাই পাইবো। বউটার জন্য একটু কষ্ট হচ্ছে রে শর্মা। কেন, এইটা কি মাল? তা তো আর জানে না ওই বউ। জানলে জীবনেও বিয়ে করতো না। আহারে বউটা, ওর জীবন তো পুরাই শেষ। আমারও তো তাই মনে হচ্ছে। শর্মী, সুভা অট্ট হাসি দিয়ে গলাগলি করে ঘরে ঢুকলো। সুভার এখন ভয় ডরহীন জীবন। বিয়ে করা বউ রেখে তো আর সুভার পেছনে আসবে না নীল। সুভার খুশি আকাশ ছোঁয়া নীলের বিয়ের কথা শুনে। সেদিন সাহস দেখিয়ে কথাগুলো বলে তাহলে ঠিকই করেছে ভেবে নিজেকে নিজে বাহাবা দেয়। সুভা, আমি গেলাম। বাবু স্বামী রাতুলকে দেখে রাখিস, পারলে ভাতটা রেঁধে রাখিস তো। সুভাষ শর্মির সাথে মুড়ি মাখা খাচ্ছিল আর গল্প করছিল। তখনই দেখলো বড় মা নতুন শাড়ি পরে পরিপাটি হয়ে ব্যাগ হাতে কোথায় যেন যাওয়ার জন্য বেরোচ্ছে। কই যাও বড় মা? আছে, কাজ আছে। তোকে যা বলেছি করে রাখিস। তোর শরীরে এখনো জ্বর আছে, পারলে শরীর মাথা একটু ধুয়ে মুছে নিস মা। ও বড় মা, বলো না। এই শাড়ি তো তুমি দাওয়াতে ছাড়া পরো না। কেউ কি দাওয়াত দিয়েছে? আরে না, কে দাওয়াত দেবে? যাচ্ছে একটা কাজে, এসে বলবো। এই সুমি, চল। শর্মী কই যাবে? ওই তো আমাকে নিতে আসছে। কিরে শর্মী, ব্যাঙের মতো করে সব কথা পেটে রেখে এতক্ষণ ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করছিলে আমার সাথে। মাকে কই নিচ্ছিস? ও, আসলে ভুলেই গেছি তোকে বলতে। সুভা শর্মির দিকে কপাল কুঁচকে তাকাতেই শর্মী বোকা বোকা হেসে বলে, সত্যি বলছি, ভুলে গেছিলাম। আন্টিকে মা ডাকছে, শাড়ির কাজ দেবে তো, তাই সেজন্য মা সেজে গুজে যাচ্ছে। ও বড় মা, সত্যি বলো। আরে মহা ঝালায় পড়লাম তো। যা, যাব না।
আমি কি তাই বলেছি? তুমি সত্যি করে বললে কি হয়? আমি মিথ্যা করে বললাম। চুপ করে ঘরে থাকিস, সন্ধ্যা হয়ে গেলে দরজা বন্ধ করে দিস। আমি আশিককে বলবো আজ যেন তাড়াতাড়ি ফিরে আসি। শর্মি চল। শুভ অসহায়ের মতো ছলছল চোখে চেয়ে রইল। শর্মির উপর খুব রাগ হচ্ছে। একটু আগে হুদাই চুমাটা দিছে, এখন মন চাচ্ছে চুমা ফেরত নিয়ে কামড় বসিয়ে দিতে। শর্মি যেতে যেতে পেছন তাকাতেই শুভা কামড়ের ভঙ্গিতে ঝাড়ি মারে। শর্মি তা দেখে ভয়ে আর তাকায় না। শর্মি জানে ও যা করছে শুভার ভালোর জন্যই করছে। শুভাকে সুন্দর সুখী জীবন দেওয়ার জন্যই করছে। নীল মেহরুন খাতুনের ঘরের বিছানায় বসে মোবাইলে গেমস খেলছে এক মনোযোগে। মেহরুন খাতুন অনেকক্ষণ বসে বসে নীলের ভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। দাদু ভাই, এসব কি শুনছি আমি? কোন সব? কি শুনছো? তুই নাকি বিয়ে করছিস? ও হ্যাঁ, ঠিকই শুনেছ। কাল ফজর ওয়াক্তের পরেই বিয়ে, মসজিদেরই হবে, কোনো জাঁকজমক ছাড়াই। দাওয়াত তো দিয়েছি, পাও নাই? কথাগুলো নীল গেমস খেলতে খেলতেই বলল। কি বাচ্চাদের মতো মোবাইল নিয়ে পড়ে আছিস? আমার দিকে তাকা। হ্যাঁ বলো, তুই এমন কেন করছিস? মীরার কথা ভুলে গেছিস? না, ভুলি নেই। তবে কাল বিয়ের কবুল বলার সাথে সাথে ওর নাম নিশানা ভুলে যাব। পাগলামো করছিস কেন? বিয়ে ছেলে খেলা না যে জেদের বশে করলেই আবার ছাড়লি। ছাড়ছে কে? অনেক তো বড় খেলা খেললাম, কিন্তু মজা পেলাম না। এখন ছেলে খেলাই খেলবো। দেখি যদি লাইফে কোনো পান্স পাই। পান্স পাওয়ার জন্য মানুষ বিয়ে করে? বাপের জন্মে এমন কথা শুনি নাই তো। বাপের জন্মে শোনো নাই তাই বলে কি নাতির জন্মে শুনবা না? বাহ, পিঠাটা তো দারুণ হয়েছে। মম মম। নীলের ডাক শুনে নাহিদা খান দৌড়ে আসে শাশুড়ির ঘরে। শাশুড়ির মুখে রাগের ছাপ দেখে ওনার হাত মুছতে মুছতে ছেলেকে আস্তে করে জবাব দেয়। বল বাবা। বড় বউয়ের মুখে বাবা ডাক শুনে মেহরুন খাতুনের চাপার রাগ দাও দাও করে জ্বলে ওঠে। এতক্ষণ নীলের কারণে যে রাগ চাপা ছিল তা উগলে দিল বউয়ের উপরে। সারাদিন কি করো বড় বউ? আমার জুতা জোড়া ময়লা দেখো না, যত সব আকাইমা জুড়ছে। মা, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি দিন। থাক, ছেলের সামনে আর নাটক দেখাতে হবে না। যাও দেখো কি বলে তোমার গুণধর পুত্র, একটু বুঝাও। জন্ম দিয়ে কাজ শেষ নাকি তোমার? আমাদের ছেলে পেলে তো এমন না। তোমারটা এমন হয়েছে কেন? নাহিদা সকালে শাশুড়ির ঘর বিছানা জুতা সব ঝেড়ে ধুয়ে পরিষ্কার করেছে, তবুও শাশুড়ি তাকে বকবে সেটা নাহিদা জানে। এই বাড়িতে উচ্ছিষ্টের মতো দাঁত কামড়ে পড়ে আছে নাহিদা। মায়ের অপমানে পিঠার গলায় ঢোকে না নীলের। দাঁতে চাবাতে চাবাতে চুপ করে বসে থাকে। নাহিদা ছেলের পাশে এসে দাঁড়ায়। বল বাবা, কিছু লাগবে? তোমাকে লাগবে। চলো না মা আমার সাথে। কেন এত অপমান সহ্য করে পড়ে আছো? কি আছে এই বাড়ি? নীল, আবার শুরু হয়ে গেলি? এসব কথাবার্তা আমার পছন্দ না। এই বাড়িতে বউ হয়ে ঢুকেছ, লাশ হয়ে তবে বের হবে। নীল মাকে আর কিছু বলে না। বলে লাভ নেই, কোনোদিন লাভ হয়ও নি। স্বামী ভক্ত মহিলাটা কোনোদিন নিজের আত্মসম্মান বুঝলো না। নাহিদা নীলের মন খারাপ করতে দেখে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, রাগ করিস না বাবা। জানিসই তো এ বাড়ির লোকেরা আমার উপর কত ভরসা করে। তাদের ভরসা উপেক্ষা করে কি করে যায় বল? মা, আমার কষ্ট হয় তোমাকে এভাবে দেখলে। কেন বোঝো না তুমি? আরে নীল, কাকে কি বলিস? তোর মা হলো মাদার নাহিদা। সবার ঠেকা নিয়ে রাখছে। মরে যাবে তবুও ঠেকার কিছু হতে দেবে না। নীলের ছোট চাচি আয়শা গ্লাসে পানি নিয়ে নীলকে দিতে দিতে বলে, আহ আয়শা, কি বলছিস? মা বকবে। বকলে বকুক, সে তো ওই পারে। হ্যাঁ রে নীল, বৌমাকে দেখাবি না? এখন না। কেন কেন? ওটা সারপ্রাইজ তোমাদের জন্য। এখনই বলা যাবে না। নীল কথাটা বলে চাচির হাত থেকে পানিটা নিয়ে খেলো। ইস, এমন কেন তুই? শুধু আমাকে দেখা। আমি না তো চাচি হই, ওয়াদা কাউকে বলবো না। চাচি, ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো। বিয়ের জন্যই দেখবা। এর আগে না। তবে তোমাদের হবু বৌমার কিছু গুণের কথা আমি বলতে পারি। দাদির গম্ভীর করা ফর্সা মুখের দিকে তাকিয়ে বলে, বল। দুধের স্বাদ ঘোলে মিটাই। কি আর করার। দারুণ রান্না করতে পারে। একদম মায়ের মতো রান্নার হাত। তুমি ওর হাতে রান্না খেলে জীবনেও ভুলতে পারবে না। মা, ও সব ধরনের রান্না পারে বুঝলে। তোমার এই পিঠা বানানোর নিয়ম একদিন সময় করে দেখিয়ে দিবা তো। ছেলের কথা জবাব দেওয়ার সাহস নাহিদা শাশুড়ির উপস্থিতিতে পায় না। সিরিয়াসলি? যাক, মীরার মতো বেগুনের রান্না খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম, হি হি। আয়শা, মা। আরে বড় ভাবি, এত ভয় পাও কেন? ঠিকই তো বলছি। মালা আপা মেয়েটাকে কিছু শিখিয়েছে সাজগোজে ছাড়া? ছোট বৌমা, আমি কিন্তু সব শুনছি। তোমার পাখনা গজাচ্ছে দেখছি। ওটা তো আমার জন্মের পর থেকেই গজানো আম্মা। আচ্ছা নীল, যাওয়ার সময় দেখা করে যাস, কথা আছে। এখানে বেশিক্ষণ থাকলে অনেকের আবার অনেক কিছু হয়ে যাবে। বড় ভাবি, তুমিও চলো। ছেলের কথা তো শুনবা না তা? তাহলে এখান থেকে কি করবা, চলো। আয়শা নাহিদাকে জোর করে টেনে নিয়ে গেল ঘর থেকে। দাদি, আমি তাহলে চলি। কই যাবি? বিয়ের বহু কাজ বাকি। জাঁক জমক করে না হলেও
তো বিয়ের একটা প্রস্তুতির বিষয় আছে না? প্রতিদিন তো মানুষ বিয়ে করে না, তাই না? স্পেশাল মোমেন্ট বলে কথা। তুই তো নাস্তিক, আল্লাহ খোদা বিশ্বাস করিস না, তাহলে মসজিদে বিয়ে করবি কেন? হা হা হা, হাসছি যে। হাসির কিছু বলছি? অবশ্যই বলছো। আমি নাস্তিক বলে মসজিদে বিয়ে করতে পারবো না? না, পারবি না। যার সাথে তোর সম্পর্ক ভালো না তার ঘরে কি করে যাস? লজ্জা করে না? না, করে না। তার সাথে আমার সম্পর্ক খারাপ কে বললো? তার সাথে আমার সম্পর্ক আছে, তবে সেটা তোমাদের মতো না। আর আমি নাস্তিক, আমার বউ তো না। তাই ওর খুশিতে মসজিদে বিয়ে করব, বুঝেছো? আজব কথাবার্তা তোর। কোন পাপ যে করেছিলাম যার শাস্তি আল্লাহ আমারে দিচ্ছে? ভেবে দেখো কোন পাপ করেছিলে। মনে না পড়লে বলো, আমিই মনে করিয়ে দেই। দাদু ভাই না ভালো। মীরার কথা একটা বড় ভাব। ও বেচারি তোর জন্য পাগল। তুই বিয়ে করছিস শুনে না খাওয়া ছেড়ে দিছে। চলে আসবে নাকি? ওরে কষ্ট দিস না নীল। দাদি, আমি আসি। এই শোন, বস। দাদি, তোমার এসব আলাপ শোনার ইচ্ছা আমার নাই। অন্য কথা থাকলে বলো। বিয়ে তাহলে তুই করেই ছাড়বি? হুম। মেয়ের 14 গোষ্ঠীর পরিচয় দে। মেয়ে দেখতে কেমন? গোলাপি ফর্সা না সাদা ফর্সা? নীল তার ছেলের হাসি দিয়ে হেসে বলল, কিছুই বলবো না। কাল আসো, সামনাসামনি সব দেখিয়ে দেব। হাসি, ভালো থাকবা। মেহরুন খাতুনের দম বন্ধ হওয়ার মতো অবস্থা নাতির কথা শুনে। তার মতো পরেশগার মহিলার নাতি এমন নিজ জাতের কেমনে হয় সেটাই তিনি ভেবে উঠতে পারেন না। তারপর বলেও গেল না কাকে বিয়ে করছে। কালো ছোট বংশের কেউ নয় তো? মেরুনের বিপি হাই হয়ে গেল। চিৎকার করে উঠলো অসুস্থ ভাগ্নি। ও বড় বউ, বলি কই গিয়ে মরলে? আমার বিপির বড়ি দিয়ে যাও। আল্লাহ রহম করো আল্লাহ। মনে মনে দোয়া দরুদ করতে লাগলেন বিপদ মুক্তির জন্য। সুভা কেঁদে কেটে অস্থির। কোন রাম স্বর্ণা নাকি? বলেছিল যত হাসি তত কান্না। ঠিকই বলেছিল। সুভার অবস্থাও তেমন। কালকের হাসি দ্বিগুণ কাটছে। বড় মা এমনটা করতে পারলো? হুট করে বিয়ে ঠিক করে ফেলেছে আমাকে না জানিয়েই। কালই বিয়ে, তাও ভোরবেলা। জীবনেও শুনিনি ভোরবেলা বিয়ের কথা। এই সুবাদে মেহেদি লাগিয়ে দেই। শর্মী হাসতে হাসতে কাবেরী মেহেদির টিউব নিয়ে বসে শোভার সামনে। সুভার মেজাজ অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। শর্মী চুলের মুঠি ধরে খাটে ফেলে ওর উপর উঠে বসে। বেমানি, এত বড় ধোকা দিলি? এত বড়? তোরে খুন করে জেলে যাব, তাহলে তো বিয়ে হবে না আমার। ওই সর। আমি কি করছি? জিগা বড় মারে। আমি কিছুই জানি না, মিথ্যাবাদী। চুপ। শাকিব খানের মতো ডায়লগ হয়ে গেছে গা। ও শোভা, কুত্তি, মজা লস? আমার বিয়ে হলে বড় মাদের কে দেখবো কা? কেন? কুত্তাওয়ালা বেডা। সুভা চোখ বড় বড় করে থ মেরে বসে পড়ে পাশের শর্মীর কথা শুনে। বরফের মতো জমে গেছে শরীর। ভয় কলিজা ফরফর করছে। ওই শর্মী, এসবের মধ্যে ও বরটারে আনলি কেন? আমি আনতে যাবো কেন? সে আগে থেকে আছে, দে হাত দে। আচ্ছা, নাম কি লিখবো? কুত্তলা বেড়া না নীল? হিহি। সুবার মনে হলো কেউ কানের মধ্যে সীসা ঢুকিয়ে দিয়েছে। পুরো কান মাথা জ্বলছে। শর্মির গালে ঠাস করে চর বসিয়ে দিল সুভা। ফাজলামি করিস বেয়াদ্দপ ছেড়ি? ও বড় মা, বড় মা, কি হলো কি? তুমি আমারে বিষ দাও, আমি খাইয়া মরিয়া যাই। এসব কেমন কথা? কাল তোর বিয়ে, আর আজ মুখে অলক্ষণের কথা আনছিস? কি রে, শর্মির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সুবার হাতে মেহেদি লাগা। আন্টি, ওই চুপ কর, না হলে থাবড়া এত সব দাঁত ফেলে দিব। বড় মা, এমন করো না বড় মা। আমি ওই বদ লোককে বিয়ে করব না বড় মা। তুমি জানো না ওই লোকটা কত খারাপ। সব জানি আমি, নীল সব বলেছে। তুই আমাকে এত বড় কথা লুকিয়েছিলি কোন সাহসে? বিয়ে ওই ছেলেকেই করতে হবে, নয়তো আমার মরা মুখ দেখবি। শর্মী লাগা মেহেদি দেখে ও কি করে? শোভা বড় মার রাগ দেখে কেঁদে কেটে শেষ। রাতে না খেয়ে শুয়ে পড়ে। নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ যেন বিয়েটা ভেঙে দেয়। কিন্তু কিভাবে হবে? রাত তো পোহালে বলে। শোভা মনে মনে জেদ নিয়ে আসে, বিয়ে কোনো মতেই ওই নীলকে করবে না। দুদিন যাকে সহ্য করতে পারেনি, যার উপস্থিতিতে বুকে ভয় ছাড়ে কিছুই জাগে না, তার সাথে সারা জীবন কেমনে সংসার কাটাবো? অসম্ভব। একটা নাস্তিক চরিত্রহীন লোককে শোভা মরে গেলেও বিয়ে করবে না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো বাড়ি থেকে পালিয়ে কোথাও 2-3 দিন থেকে আসবে। তারপর সব ঠিক হয়ে গেলে চলে আসবে শোভা। কিন্তু যাবেটা কোথায়? হঠাৎ মনে পড়লো সেন্ট মার্টিন মৌয়াপুর বাড়ি গিয়ে ঘুরে আসলে কেমন হয়। বেড়ানোও হলো, কাজের কাজও হলো। শুভা আস্তে আস্তে পা টিপে ব্যাগে কাপড় টাপড় ভরে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে চলে আসলো। রাতে শূন্য গলিতে কুকুরগুলো দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল। পুরো রাস্তা শুনশান। একটা দুটো কুকুর ছাড়া কেউ নাই। হাত ঘড়ি দেখে নিল শুভা। 4টা বাজতে এখনো 5 মিনিট বাকি। চুপচাপ ওই দোকানের পাশে ঘাপটি মেরে বসে প্রথম বাসে উঠে পড়বে বলে মনে মনে চিন্তা করে। 4টা বাজতে শোভা দেখলো কেউ একজন কালো টি শার্ট পরে এদিকে আসছে। অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না ঠিক মতো।
পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে, মনে হয় কিছু হারিয়ে ফেলেছে। শোভা এক কোণে চুপচাপ বসে থাকায় শোভাকে দেখা যাচ্ছে না, কিন্তু ও সব দেখছে। শোভা লোকটার উপর থেকে দৃষ্টি সরিয়ে ঘড়ির দিকে তাকালো। কখন 5টা বাজবে সেই আশায় বুক ধড়ফড় করছে। রাতের বেলা এসব জায়গা মেয়ে মানুষের জন্য মোটেও সেফ না। তবু ওই নীলের হাত থেকে বাঁচার জন্য শোভা সব রিস্ক নিতে প্রস্তুত। অন্যদিকে তাকিয়ে কথাটা ভাবতে মনে হলো কেউ ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে সামনে। শোভার ভয় হচ্ছে, ভূতটুত না তো? আল্লাহ রক্ষা করো, এত সাহস তোমার আমাকে ফাঁকি দেওয়া! চিন্তা করো। আপনি? নীলের গলা শুনে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমতা আমতা করে আরো কিছু বলতে যাবে তার আগে ঠাস করে একটা চড় সুভার গালের উপর পড়ে। সুভা গালে হাত দিয়ে ভ্যাবাচাকা খেয়ে চুপ করে যায়। নীল টানতে টানতে গাড়িতে উঠিয়ে সুভার বাসায় নিয়ে আসে। মনিরা রাগে সুভাকে মারতে গেলে নীল বাধা দেয়। মনিরা সুভার উপর অনেক রেগে যায়। শর্মী নিজ হাতে সুভাকে বিয়ের কাপড় চোপড় পরিয়ে মসজিদে নিয়ে আসে। সুভা এই সময়ের মধ্যে একটা কথাও বলেনি, রাগে ফুঁসেছে শুধু। মসজিদে এসে দেখে নীল কালোর উপর সাদা গোলাপি ফুলের কাজ করা পাঞ্জাবি পরেছে। শোভা একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। নীলের ঠোঁটে মৃদু হাসি দেখে রাগে গা জ্বলছে শোভার। মনে মনে প্রতিজ্ঞা করে, বেটা আমাকে বিয়ে করার শখ তোকে আমি হাড়ে মাংসে বুঝিয়ে দেব। নীলের কয়েকজন বন্ধু, কাজের লোক, শর্মীর বাড়ির সবাই আর শোভার বাড়ির সবাই ছাড়া এই মুহূর্তে কেউ নেই মসজিদে। একটু পর ফজরের আজান হলো। সবাই নামাজ পড়লেও নীল পড়লো না। শোভা রাগে চোখ ছোট করে দেখে, মুখ ঘুরিয়ে নিল নীলের থেকে। নামাজ শেষে সবাই নীলের পাশে সুভাকে দেখে একটু চোখ কুঁচকালো। একজন তো বলেই ফেলল, যৌতুক কত নিচ্ছেন ভাই? সুভার রাগ কান্নায় রূপ নিল। এই কারণে সুভা বিয়ে করতে চায় না। সুভা জানে ও কারোর উপযুক্ত না। রূপ দেখে এসব বলছে। যখন জানবে সুভার বংশ পরিচয় নেই তখন কি হবে? না, বিয়ে যে করেই হোক আটকাতে হবে। সারা জীবন ছোট হয়ে থাকতে পারবে না সুভা। দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পরস্পরের প্রতি অগাধ সম্মান মর্যাদা থাকতে হয়। নীলের মতো কোটিপতি সুদর্শন ছেলে আমাকে কোনোদিন সেটা দেবে না। স্বামী হিসেবে শুধু ভোগই করবে, সম্মান মর্যাদা কোনোদিনই দেবে না। আর তাকে বিশ্বাসও কোনোদিন আমি করব না। তাহলে এমন বিয়ের মানে কি? শোভার সকল বাধা অনিচ্ছা উপেক্ষা করে বিয়েটা অবশেষে হয়ে গেল। শোভার চোখের জল নায়াগ্রা জলপ্রপাতের মতো বইতে লাগলো। শোভা নীলের ঘরে চুপচাপ বসে আছে। কোনো ফুল টুল দিয়ে সাজানো নেই। সিম্পল যেমন ছিল তেমনই আছে। শোভার কিছুই ভালো লাগছে না, কিছুই না। শোভা ভাবতে ভাবতে সারা রাত না ঘুমানোর কারণে কখন যে ঘুমিয়ে গেল টেরও পেল না। হঠাৎ অনুভব করলো কেউ গলায় মুখে অজস্র উষ্ণ পরশে ভরিয়ে তুলছে। শোভার শরীর শক্ত করে বিছানা খামচে শুয়ে আছে। টিপ টিপ করে চোখ মেলার আগে উষ্ণ পরশটা ঠোঁট আঁকড়ে ধরলো। শোভা চোখ খুলে নীলের চোখের নেশা দেখলো। এই নেশার ঘোর থেকে চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারল না শোভা। সকালে চাদরে জড়িয়ে বসে বসে কাঁদতে লাগলো খাটের এক কোণে। নীল গোসল করে আয়নার সামনে চুলগুলো ঠিক করছে আর আরো চোখে শোভাকে দেখছে। যাও গোসল করে রেডি হয়ে নাও, বাড়ি থেকে তোমাকে দেখতে আসবে সবাই। শোভাকে চুপ থাকতে দেখে নীল শোভাকে আবার বিছানার সাথে চেপে ধরে। কথা কানে যায় না? ছাড়ুন, আমার লাগছে। লাগুক, কথা না শুনলে এর চেয়েও খারাপ হবে। এমন কেন করলেন আমার সাথে? ছি! কেমন করেছি? স্বামীর ভালোবাসাকে ছি বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি স্বামী? তোমার সমস্ত কিছুর একমাত্র ভোগ দখলকারী ভালোবাসার স্বামী? আপনি অনেক খারাপ, আমার ভাবনার চাইতেও খারাপ, দুনিয়ার সবচেয়ে বড় খারাপ। উফ, এভাবে বলো না তো। তোমাকে আরো ভালোবাসতে মন চায় যে তাহলে? আপনি? শোভার কথা শেষ না হতে নীল একটানে শোভার গায়ের উপর থেকে চাদরটা কেড়ে নেয়। শোভা চিৎকার করে নীলকে জড়িয়ে ধরে লজ্জায়। আর কখনো মুখে মুখে তর্ক করবে না? কোনোদিন না। যাও গোসল করে রেডি হয়ে নাও। শোভার গায়ে চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে নীল। শোভা কাঁদতে কাঁদতে ধীর পায়ে ওয়াশরুমে চলে আসে। শাওয়ার ছেড়ে খুব কাঁদে রাতের কথা মনে করে। নীলের বাসা থেকে নাহিদা আর রোদেলি ছাড়া বাকি সবাই এ বাড়িতে এসেছে বউ দেখতে। বউ দেখা তো নয়, এসেছে নিজেদের সমমর্যাদার অধিকারী কিনা সেটা দেখতে। মেহরুন খাতুনের মনটা কেন যেন কুড়াচ্ছে। নিজেকে অনেক কষ্টে স্থির রেখেছেন তিনি। পুত্রবধূ বরণের জন্য নিজের হীরের বালা দুটো সঙ্গে নিয়ে এসেছেন। অধীর আগ্রহ আর আশা নিয়ে বসে আছে সবাই। সুভাকে রিনা বুয়া সাজিয়ে গুজিয়ে সামনে নিয়ে আসলে পুরো বাড়ির শুদ্ধ লোকের চোখ কপালে ওঠে। আশা হা করে নীলের দিকে তাকায়, তিনি লাজুক মুখে মুচকে হাসি দেয়। মেহরুন খাতুন ধপ করে সোফায় বসে পড়ে। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই ওকে দেখে মুখটা কেমন করে গেল ভাবতেই কান্না পাচ্ছে। নীলের দিকে আরো চোখে তাকাইতে নীল এক চোখ টিপ দিয়ে বাঁকা হাসে। তাড়াতাড়ি মেহরুন খাতুনকে হাসপাতালে ভর্তি করানো হলো। আয়শা ছাড়া কেউই শোভার সাথে কথা বলল না। আয়শা শোভাকে আশীর্বাদ স্বরূপ নিজের গলার চেনটা খুলে পরিয়ে দিয়ে গেল। শোভা স্পষ্ট বুঝেছে নীলের বাড়ির কেউ ওকে পছন্দ করেনি। শোভা অপমান লজ্জায় রুমে এসে কাঁদতে লাগলো।
সে যখন জানে তার পরিবার কোনোদিন আমাকে মানবে না, তাহলে বিয়ে করার অর্থ কি? শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এবং আমার বাড়ির লোককে? দরজায় হেলান দিয়ে হেসে বলে নীল। সুভা চমকে ওঠে নীলের কথা শুনে, রাগে ফুলতে থাকে নীলের দিকে তাকিয়ে। রাতের শাস্তি এত তাড়াতাড়ি ভুলে গেলে রাধুনী? চোখ নামাও। নীলের ধমকে ভয়ে কেঁপে ওঠে শোভা। চোখ নামিয়ে হাত মোছাতে থাকে, নাক টানতে টানতে। এভাবে বসে থাকার জন্য তো আনিনি তোমাকে। যাও, সকালের জন্য ইটালিয়ান ইউনিক কিছু ডিশ তৈরি করে আনো গো। নীল সোজা হয়ে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। সুভার কলিজা পর্যন্ত নড়ে ওঠে নীলের হঠাৎ পরিবর্তন হওয়ার রূপটা দেখে। সুভা কোমরে আঁচল গুজে নাকের জল চোখের জল এক করে এক রান্না করতে লাগলো। কিসের ইটালিয়ান ফিটালিয়ান রান্না করবে? নীলের ধমকের আর রূপ বদলের চিন্তায় কখন যে আটা গুলিয়ে রুটি আলু ভাজি করে ফেলেছে খেয়ালই নেই। মন একদিকে, হাত অন্যদিকে। দুটোর মধ্যে মান অভিমানের ব্যবধানের ফল। রুটি আলু ভাজি। রিনা বল চুপচাপ শুধু দেখে যাচ্ছে বসার ঘর থেকে। নীলের কড়া নিষেধ, সবার ধারে কাছেও যাওয়া যাবে না এখন। মেরুন রঙের পাঞ্জাবি পরা নীল ঘরে ঢুকলো মোবাইলে কথা বলতে বলতে। বুয়াকে রান্নাঘরের দিকে বিমর্ষ তাকাতে দেখে এগিয়ে গেল পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে। বুয়া, এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? আচমকা নীলের আওয়াজ পেয়ে রিনা বুয়া চমকে উঠে আমতা আমতা করে বলে, কই কিছু না তো। গুড, তাহলে একটু পর জ্যাককে রেডি করিয়ে নিয়ে আসো, ওকে গোসল করাবো। জি। ও হ্যাঁ, আর আগে একটা কাজ করো তো, গাড়িতে দুটো পার্সেল আছে, নিয়ে আমার রুমে রেখে আসো। যাও। বুয়া মুখটা কালো করে নীলের সামনে থেকে বাইরে চলে গেল। নীল কোমরে হাত দিয়ে ঘাড় বেঁকিয়ে রান্নাঘরে ব্যস্ত সুভাকে দেখে নিল। মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল নীলের। নীল ঘুরে দাঁড়িয়ে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে সুভার পাশে গিয়ে দাঁড়ালো। সুভা তখনও ভাবনার জোয়ারে ভাসছে। নীলের সুভাকে দেখলেই রাগাতে ইচ্ছা হয়, আর রেগে গেলে ভয় দেখাতে। পানসি জীবনে এক ফালি চঞ্চলতাময় রঙিন জীবন তো সুভার কারণে পেয়েছে নীল। এই জীবন যে বহু কাঙ্ক্ষিত ছিল নীলের। কেউ আপন হবে, খুব আপন, তার সাথে মনের রাগ অভিমান নির্দ্বিধায় শেয়ার করা যাবে। ইচ্ছা মতো যাকে মন খুলে ভালোবাসা যাবে। যাকে দেখলে ঠোঁটের কোণে হাসি, মনের কোণে দুষ্টুমি ভালোবাসা জেগে উঠবে। সে মানুষটাকে নীল পেয়েছে। হ্যাঁ, পেয়েছে নীল। যে আপন, তাকে চিনতে সময় লাগে না। শত সহস্র বছর পর এলেও তাকে চিনে নেয় মন। সুভাকে নীল নয়, নীলের মন চিনেছে, চিনিয়েছে নীলকেও। নীল সুভার উন্মুক্ত মসৃণ তামাটে ঘাড়ে তাকিয়ে থাকে। ধীরপায়ে এগিয়ে পেছন থেকে সুভাকে জড়িয়ে ধরে সুভার ঘাড়ে পিঠে উষ্ণতায় ভরিয়ে তোলে। সুভা ক্ষণিকের জন্য জমে যায়। নীলের ভালোবাসার ছোঁয়ায় জমে আইসবার্গ হয়ে যায়। নীলের মন ভরার আগেই সুভা আরো মরা ভেঙে নীলকে সরিয়ে দেয়। নীল আবার সুভার মুখটা খপ করে ধরে একদম কাছে নিয়ে আসে। দুজোড়া ঠোঁটের মাঝে সামান্য দূরত্ব। সুভার নাক কুচকে নীলের বুকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছি, আপনার মুখে সিগারেটের গন্ধ। ও। সুভা বমির ভাব করে বেসিনে ঝুঁকে পড়ে। নীল কপাল চাপড়ায় এমন অসাবধানতার জন্য। মনে মনে ভাবে, সেন্টার ফ্রুটস কিংবা অন্য সুগন্ধি কিছু খেয়ে আসা উচিত ছিল। আরে ওকে। আরে কি এর ওকে? আপনি লোকটা সম্পূর্ণ খারাপ। আল্লাহ, এমন লোকে কেন আমার কপালে রাখলো? উফ। আচ্ছা, নেক্সট টাইম সিগারেট খেয়ে মুখ ফ্রেশ করে আসবো। এখন উপরে চলো। সুভার হাত ধরে টানতে গেলে সুভার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে। কি হলো? দেয়াল ছাড়ো। না, আমি যাব না উপরে। কেন? নীল চোখ রাঙিয়ে জিজ্ঞেস করে। আপনার মতলব খুবই খারাপ। আমার শরীর ভালো না। আমি যাব না উপরে। তুমি যাবা, তোমার ঘাড়েও যাবে। চলো। সত্যি বলছি, অনেক খারাপ শরীর, ওষুধ খাওয়া লাগবে। সুভা মুখটা নিচু করে কাঁদো কাঁদো হয়ে যায়। তুমি কথা মোটেও শোনো না। অসহ্য। নীল সুভাকে পাজা কোলে তুলে নেয়। এই, এই করছেনটা কি? ছাড়ুন প্লিজ। চুপ থাকো। আপনার টর্চারে সত্যি আমি মরে যাব। ছাড়ুন। সুভা সকল কথা উপেক্ষা করে নীল সুভাকে ঘরের বিছানায় বসিয়ে দেয়। নীলকে পাঞ্জাবি খুলতে দেখে সুভা খাটের এক কোণে ঘাপটি মেরে কেঁদে ওঠে শব্দ করে। কি হলো, কাঁদছো কেন? আপনি খুবই খারাপ, মারাত্মক রকম বাজে লোক। যার ইমান থাকে না, তার দয়া মায়াও থাকে না, আজ বুঝলাম। সুভার কথা শুনে পাঞ্জাবি হাতে নিয়ে কপালে হাত দিয়ে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। তুমি কি আগে থেকেই পাবনা ভর্তি ছিলে, নাকি নতুন করে ভর্তির পায়তারা করছো? বলবা প্লিজ। আজ এরা কথা বন্ধ করো। এই নাও, ঠিক করে রাখো এটা। সুভার মুখের উপর পাঞ্জাবি ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে পড়ে নীল। সুভা মুখের উপর পড়া পাঞ্জাবিটা হাতে নিয়ে বেকুব বনে যায়। ছি, কি লজ্জার কথা! কি ভেবেছিলাম? সুভা জিভা কামড়ে পাঞ্জাবিটার দিকে নাক কুচকে হাসি দেয়। নীল ভিজে চুলে তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ায়। শুভা মুখটা গোমড়া করে আলমারির ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে, নীলের দিকে এক দৃষ্টিতে দেখে। এভাবে তাকিয়ে আছো কেন? আদর দিব? ছি, পচা লোক। শুভা চোখ নামিয়ে নেয় ফ্লোরে। কিছু জিজ্ঞেস করলেও খারাপ, না করলেও খারাপ। হায় রে ফুটা কপাল আমার। এই যে ভালো মানুষ। আলমারি থেকে আমার কাপড় বের করেন তো, কুইক। শুভা ঠোঁটটা ভেঙচি দিয়ে আলমারি খুলে হা হয়ে যায়।
আল্লাহ গো আল্লাহ, পুরো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এসব কাপড় আপনার? হুম, এত অবাক হওয়ার কি আছে? আমি তো জীবনেও শুনি নাই কারো একার এত কাপড় থাকে, তাও আবার পুরুষ মানুষের। মেয়ে মানুষ হলে না হয় একটা কথা ছিল, আবার বকবক শুরু করছো? মেয়ে মানুষ হলে মানে কি বোঝাচ্ছ? সুবার দিকে এগুতে এগুতে বলে, সত্যি আমি হাফ লেডিস বোঝাচ্ছি না, আল্লাহ কি বললাম। সুবা নিজের ঠোঁটে হাত চেপে ধরে বেফাস কথা বলার জন্য, হোয়াট, হাউ ডিয়ার টু সে। নীল দাঁত কটমট করতে থাকে, বিশ্বাস করুন, আমার সামনে থেকে যাও, গেট লস্ট প্লিজ। সরি, দেখুন সরি, এই যে কানে ধরেছি, আপনি চাইলে উদ্বোসও করবো, তাহলে করো, হ্যাঁ, হারি আপ। সত্যিই কানে ধরতে হবে? যাও তো আমার সামনে থেকে, অসহ্য একটা। ধরছি কানে, ভালো করেও তো বলা যায় কথাটা, হ্যাঁ। সুভা কান ধরে উঠবোস করছে, আর নীল খাটে পা ছড়িয়ে বসে মোবাইলে গেমস খেলছে আর মুচকি হাসছে। শুনছেন? 10 বার উঠবোস করেছি মাত্র। মাত্র মানে? আপনি কি আমি দিনরাত কান ধরে উঠবোস করবো? সমস্যা কোথায়? স্বামীকে উল্টাপাল্টা বলা শাস্তি ঠিকঠাক পাবা না? বালের স্বামী, আস্তে করে বলে মুখ ভেঙচি। আবার কি বলছো? বলছি আপনি অনেক ভালো স্বামী। আপনি শাহরুখ, আমি গৌরী। বাহ, দারুণ বলেছো তো। এখন থেকে সবসময় এমন রোমান্টিক কথাবার্তা বলবা। যাও, এজন্য মাপ। শার্ট আর প্যান্ট বের করো এখন। আর কত আমাকে এভাবে দেখবে? অনেক তো দেখলে। কি আমার শাহরুখ খান? শাহরুখ না ছাই, অমরেশ পুরী, হুমায়ুন ফরিদি, রাজীব, প্রেম চোপড়া, সব তুই। আমার লাইফের সবচেয়ে বড় ভিলেন তুই, হারামি। আর কত দেখবে? ভাবছো না সবাই রে কি তোর দেওয়ানি ভাবিস যে হা করে তোর বডি গিলবে? শোভার চোখ জ্বলে পড়ে ছাই হয় তোরে দেখতে। শোভা বিড়বিড় করতে করতে শার্ট প্যান্ট বাছাই করতে গিয়ে চোখ পিটপিট করে। শুনছেন? শুনছি। মানে কোনটা পরবেন? তুমি সিলেক্ট করো। আমি কি করে করব? আপনার পোশাক আপনি না বলতে পারবেন? আজ থেকে তুমি বলবা, সিলেক্ট করে তাড়াতাড়ি নিয়ে আসো, ক্ষুধা লাগছে খুব। আমি কেমনে? ধুর। অবশেষে পুরো আলমারি ঘেটে ব্ল্যাক টি শার্ট আর কার্গো প্যান্ট এনে নীলের সামনে রাখলো। ওয়াও, গুড চয়েস। ব্ল্যাক টি শার্ট পরে শোভাকে নিজের বাহুডোরে টেনে নিয়ে জিজ্ঞেস করে, বলো তো ইঁদুরনি, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? আপনি তো সুন্দর, যা পরবেন তাতেই সুন্দর লাগবে। ফর্সা তো তাই কালোতে বেশি মানিয়েছে। ফর্সা রঙের সাথে কালো বেশি মানায়, তাই তো? হ্যাঁ, সবাই জানে। আমার ডিসিশন তাহলে সঠিক ছিল। সুভার গালে আলতো করে ভালোবাসা দিয়ে সোফায় বসে পড়ে নীল। সুভা নীলের কথা বুঝতে পেরে ছল ছল চোখে তাকিয়ে থাকে। সুভা নীলকে বুঝতেই পারছে না। এক এক সময় এক এক রূপ। বিয়ের আসল মোটিভটাই বা কি? সুভাকে ভালোবাসে? অসম্ভব। সুভা জীবনও এ কথা মানবে না। নীলের মতো সুপার হিরো পারফেক্ট ছেলে ওর মতো কালো মেয়েকে কেন হুট করে ভালোবাসতে যাবে? নাটক সিনেমা নাকি? কিছু তো ঝোল আছে। কি হলো? বেবির নাম কি হবে সেটা প্ল্যান করছো? ছি, কি সব বলেন! লজ্জা লাগে না? লজ্জা শরম আমার বরাবরই কম। যাও, ওই পার্সেল খুলে খাবারগুলো প্লেটে নিয়ে আসো, প্রচুর ক্ষুধা লাগছে। কেন? আমি তো রুটি আলু ভাজি করছো, তাই তো? স্বভাব চেঞ্জ করো। এসব এ বাড়িতে চলে না। শুভা মুখটা ভেঙচি কেটে খাবার গরম করে অর্ধেক বাড়ির কাজের লোকের জন্য, বাকি অর্ধেক নীলের জন্য নিয়ে যায়। সকালবেলা এইসব শোভা খাবে না। নীল খেতে খেতে তাকিয়ে দেখে শোভা খাটে বসে আনমনে হাতে চুড়ি নিয়ে খেলা করছে, একদম বাচ্চা মেয়ের মতো। নীল ভাবে, সত্যি শোভা, দিনকে দিন তোমার প্রতি উইকনেস ফিল করছি। মনে হচ্ছে কোনো ভালোবাসার ফ্লু তুমি, যে আমার জীবনে এসে সমস্ত কিছু দুর্বল করে দিচ্ছে। এত মায়া কেন তোমার মুখে? মায়া এড়িয়ে অন্য কোথাও মনেই টিকছে না এখন আর। নয়তো মীরাকে ভোলা সত্যি আমার জন্য কঠিন ছিল। আমি মীরা নামক মানুষটাকে ভুলতে চাই, হেল্প করো আমায়। খাওয়া শেষ আপনার? না? তাহলে চুপ করে বসে আছেন যে? কিছু লাগবে? বলেন। তোমাকে? ছি, আমি কি খাওয়ার জিনিস? এদিকে আসো। খেয়েছো সকালে? খেতে দিছেন নাকি? আচ্ছা বসো, আমার সাথে খাও। না, গরু আমি খাই না। কেন? অ্যালার্জি আছে, ঠান্ডা জ্বর এসে যাবে। তাহলে অন্য কিছু অর্ডার করি? না, আমি গরিব মানুষ, রুটি আলু খাওয়ার অভ্যাস। এসব বড়লোকি খাবার আমার হজম হবে না। তাছাড়া আজ আছি, কাল ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারেন। আপনাদের বড়লোকি ব্যাপার স্যাপার বোঝা মুশকিল। বদ অভ্যাস করে পস্তাতে চাই না। আপনি খেয়ে নিন, আমি নিচে গেলাম। সুমার এই জিনিসটা নীলের মেজাজ খারাপ করে দেয়। প্রচন্ড রকম আত্মসম্মানে ভরা মেয়েটা, অভিমানীও কম নয়। নীলের ভয় হলো, যদি মীরা এসে পড়ে কি হবে? সুভা কি মীরার হাতে সব সঁপে চলে যাবে? না, কোনোদিন নীল সেটা হতে দেবে না। এই হাসি খুশি জীবন নীল হারাতে চায় না। সুভাকে নীলের প্রয়োজন। নীল জানে একদিন এই প্রয়োজন আর অল্প স্বল্প ভালো লাগাই গভীর ভালোবাসাতে পরিণত হবে।